5 নাম্বার অঙ্ক, বেসিক্যালি এটাই পার্ট সি এর 1 নাম্বার অঙ্ক এবং আমাদের বইয়েরও 1 নাম্বার অঙ্ক এটা, ঠিক আছে, C1 যেটা বলে। তো এইখানে বলছে ফ্রম দ্য ফলোয়িং রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট অফ বিনা পানি লাইব্রেরি। দেখেন এটা একটা লাইব্রেরির অঙ্ক। লাইব্রেরি কিন্তু অন কাইন্ড অফ ওই যে আমাদের সে মানে কি বলে ওই নন প্রফিট অর্গানাইজেশন, এনজিও। এনজিওর আন্ডারে, বাট নন প্রফিট অর্গানাইজেশন। যেমন হচ্ছে এই যে ইয়েগুলো আছে না, এই যে শিশু হাসপাতালের এখানে এই যে কি যেন নাম, এটা ভুলে গেলাম, এটা গ্রন্থাগার আছে না খুলনায়? তো এরকম দেখবা বিভিন্ন শহরে এরকম লাইব্রেরি গুলো থাকে যেখানে ফ্রি মানে সময়ে ওখানে গিয়ে বই টই পড়া যায় এর আর কি। তো যাই হোক, এই লাইব্রেরির অঙ্ক এখানে আমরা করব। এখন এখান থেকে কি কি করতে বলছিল, যে প্রিপেয়ার ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট। অ্যাকাউন্ট বলে না, স্টেটমেন্ট বলছে, মানে একদিকে টাকার কলম হবে। আর ডিসেম্বর 31 তারিখ 2017-তে আমাদের ব্যালেন্স শিট করতে বলছে। তোর মানে এটা ক্লোজিং ব্যালেন্স শিট, তাই না? হুম। রাইট। এখন রিকোয়ারমেন্ট এই দুটো, বাট ওই যে প্রথমে বলে আসছিলাম যে আমাদের কি করতে হবে, প্রথমে একটা ওয়ার্কিং করতে হয় যার নাম হচ্ছে ওপেনিং ক্যাপিটাল ফান্ড। তার মানে ওপেনিং ক্যাপিটাল যদি আমার অঙ্কে দেওয়া থাকে তাহলে আর ওটা করা লাগবে না, কিন্তু দেওয়া না থাকলে করতে হবে। তার মানে পুরো অঙ্কটা আগে আমরা পড়বো, পড়ে দেখবো যে আসলে ক্যাপিটালটা আছে নাকি নাই। ক্লিয়ার? জি তো ভাই। এখান থেকে রিসিপ্ট আছে টাকা, আর ডান দিকে পেমেন্ট আর টাকা। রিসিপ্ট টাকা মানে কি আমি পাচ্ছি কি কি, আর পেমেন্ট মানে কি টাকা কোন কোন জায়গায় পেমেন্ট করতেছি, ঠিক আছে? হুম। তাহলে ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স আছে, ওপেন এটা ওপেনিং ক্যাশ বলা যাচ্ছে। অ্যাডমিশন ফি, সাবস্ক্রিপশন মানে চাঁদা পাচ্ছি, হল হায়ার চার্জ মানে এটা কি আমরা হল ঘর থাকে ওই লাইব্রেরির যে হল রুম, সেই হল রুম ভাড়া দিয়ে টাকা পাচ্ছি। আমরা কিন্তু টাকা দিচ্ছি না, এখানে পাচ্ছি, তার মানে আমাদের স্থান আমরা ভাড়া দিছিলাম, ঠিক আছে? হুম। এবার ইন্টারনেট অন সরি ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, বিনিয়োগের উপর সুদ পাচ্ছি। আর কি পাচ্ছি, মিসলেনিয়াস কিছু টাকা পাচ্ছি। এবার পেমেন্ট, পেমেন্ট পাশে আছে কি কি কাজে আমরা পেমেন্ট করছি, স্যালারি দিচ্ছি, রেন্ট দিচ্ছি, ইনভেস্টমেন্ট করতেছি, পোস্টেজ দিচ্ছি, ইলেকট্রিক বিল দিচ্ছি, বুকস মানে বই কিনতেছি। বুকস বলতে কি, যেহেতু বিনা পানি লাইব্রেরির জন্য কি বই কিনতেছি, ঠিক আছে? কিনলেই তো টাকাটা দিতে হয় নাকি? হুম। আচ্ছা। আচ্ছা, মানে এইটা যদি আমি এই আগে একটু বলে রাখি, যেমন এই যে বই কেনা, এটা কিন্তু এই লাইব্রেরির জন্য একটা অ্যাসেট। এটা কি, অ্যাসেট। এটা কিন্তু এক্সপেন্ডিচার বলা যায় না, এটা কি মানে খরচ না, এটা কিন্তু দীর্ঘমেয়াদী ব্যয়। ব্যয় বা দীর্ঘমেয়াদী ব্যয়, তো যেমন হচ্ছে আমরা ফার্নিচার ক্রয় করি, এটাও তো ব্যয়, কিন্তু এটা দীর্ঘমেয়াদী ব্যয় বলে ওটাকে আমরা সম্পদ বলি, তাই না? তা এই যে পেমেন্ট পাশে বইটা কিনতেছি বিধায় 6,000 টাকা দিচ্ছি, তার মানে এটা বই ক্রয়, এটা একটা অ্যাসেট। এটা কি, অ্যাসেট। যাই হোক, এরপরে আসে আউটস্ট্যান্ডিং এক্সপেন্স মানে বকেয়া ব্যয়, এটা নিয়ে পরে কথা বলবো। ব্যালেন্স মানে এটা হচ্ছে ক্লোজিং ব্যালেন্স। এটা কোন ব্যালেন্স? ক্লোজিং মানে ব্যালেন্স। ক্লোজিং ক্যাশ। এই যে ওপেনিং, এই যে ওপেনিং ক্যাশ ছিল না বাম পাশে, হ্যাঁ। আর এটা হচ্ছে ক্লোজিং ক্যাশ, ঠিক আছে? হুম। হ্যাঁ, এখন হচ্ছে এই তথ্যগুলো আমার দেওয়া আছে, রিকোয়ারমেন্ট তো উপরে পেয়েছি, এখনো পর্যন্ত ক্যাপিটাল খুঁজে পাই নাই আমি। এখানে বলছে ফলোইং অ্যাডিশনাল ইজ সাপ্লাইড দেওয়া আছে। 1/1/2017 মানে 17 জানুয়ারি 1 তারিখে কি কি আছে, দ্য লাইব্রেরি হ্যাড দ্য ফলোইং অ্যাসেট। কিছু অ্যাসেট আছে, কি কি অ্যাসেট আছে, ফার্নিচার আছে 5,500 টাকা, বুকস ভ্যালুড আছে 4,500 টাকা। বুকস ভ্যালুড বলতে কি, ওই যে বই, লাইব্রেরি যে বই, সে বই আছে কয় টাকার, 4,500। আর ইনভেস্টমেন্ট করা ছিল কত, 20,000 টাকা। 20,000। এই তিনটাতে বছরের শুরুতে সম্পদ হিসাবে আছে, ওকে? হুম। এবার বি নাম্বারে কিছু সমন্বয় বলছে, এখানে সাবস্ক্রিপশন রিয়ালাইজ ইন অ্যাডভান্স দিয়েছি আর 600 টাকা, আর আউটস্ট্যান্ডিং লাইবিলিটিস 31 ডিসেম্বর 2017 ফর স্যালারি 1,200 টাকা, রেন্ট 750 টাকা। পরে বলতেছি এগুলো। এরপরে বলছে 60% অফ অ্যাডমিশন ফি, অ্যাডমিশন ফি এর 60% শুড বি ক্যাপিটালাইজ, মূলধন জাতীয়। মানে আমাদের এই যে অ্যাডমিশন ফি ছিল, এখানে আমি পাচ্ছিলাম অ্যাডমিশন ফি 3,500 টাকা, এর 60% মূলধন জাতীয়, আর 40% হচ্ছে মুনাফা জাতীয়। 40% কি জাতীয়, মুনাফা জাতীয়। এটা কিন্তু বলে দিবে না, ঠিক আছে? এটা কিন্তু বলে হুম। দিবে না যে 40% মুনাফা জাতীয়, এটা কিন্তু বুঝে নিতে হচ্ছে, ঠিক আছে?
জি ভাই। ওকে, তারপরে আরো কিছু বলছে, ফার্নিচারের উপরে ডেপ্রিসিয়েশন আর লাইব্রেরির উপরে ডেপ্রিসিয়েশন আছে 6%, 10%। আচ্ছা, এখন বলেন পুরোটা পড়ে কি কোনো ক্যাপিটাল পেয়েছি আমরা? বছরের শুরুতে এতটা ক্যাপিটাল ছিল, এরকম কিছু পাইছি? না, কিছু পাইনি। যদি না পাই তার মানে ক্যাপিটাল না দেওয়া নাই, এটা আমাকে বের করতে হবে। তাই জন্য সবার প্রথম কাজটা হচ্ছে আর একটা ওয়ার্কিং এর ছক্কাটা, যার নাম হচ্ছে ক্যালকুলেশন অফ ওপেনিং ক্যাপিটাল ফান্ড। যার নাম কি? ক্যালকুলেশন অফ ওপেনিং ক্যাপিটাল ক্যাপিটাল ফান্ড। ফান্ড। এটা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আসলে বুঝতে পারবেন। হ্যাঁ, এই হলো ছক। ছকটা কেমন? পার্টিকুলার টাকা টাকা, ঠিক আছে। প্রথমে ওপেনিং অ্যাসেট লিখছি, এইখানে বছরের শুরুর সম্পদগুলো লিখবো, লিখে লেস করব ওপেনিং লাইবিলিটিস, তার মানে ওপেনিং দায়গুলো। একটু আগে যে সূত্র দেখালাম সেইটাই, তাই না? হুম। ওপেনিং অ্যাসেট মাইনাস ওপেনিং লাইবিলিটি, সেই সূত্র লিখছি না আমরা এখানে? জি ভাই। ওকে, ইকুয়াল টু পাবো হচ্ছে ওপেনিং ক্যাপিটাল ফান্ড। ওকে, আর যে দুটো রিকোয়ারমেন্ট ছিল, কি ছিল? যে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট বা স্টেটমেন্ট। তাহলে স্টেটমেন্ট বলেছিল, তাহলে প্রথমে ইনকাম লিখবো আমরা এরকম, তারপর লেস লিখবো এক্সপেন্ডিচার। এটা কয় দিকে টাকার কলাম দিব? এক পাশে টাকার কলাম দিব, ঠিক আছে। আর ব্যালেন্স শিটটাও ঠিক সেম ভাবে, যে ব্যালেন্স শিটটা লিখে ছকটা কেটে আমরা প্রথমে লিখবো অ্যাসেট, ডান দিকে দুইটা টাকার কলাম, তারপরে লিখবো লাইবিলিটিজ এন্ড ক্যাপিটাল ফান্ড। কি লিখবো? লাইবিলিটি ক্যাপিটাল ফান্ড। এটা কিন্তু অন্য কিছু লিখলে হবে না, এই নামটাই লিখতে হবে, ক্যাপিটাল ফান্ড। কারণ নন প্রফিট অর্গানাইজেশনের জন্য এই ক্যাপিটাল ফান্ডটাই লিখতে হবে। এই দুটো অ্যাসেট এবং লাইবিলিটিস পাঁচটা যখন মিলে যাবে, তখনই আমার অঙ্কটা হয়েছে বলে মনে করতে হবে। এখন আমরা এক এক করে এন্ট্রি পড়বো এবং পোস্টিং দিব। ছক দেখেন এখানে কি কি জায়গা আছে একটু খেয়াল করেন, আমি জাস্ট আর একটা রিভিউ করি। আমার কিছু ওপেনিং অ্যাসেট থাকতে পারে, কি থাকতে পারে? ওপেনিং অ্যাসেট। আমার ওপেনিং লায়াবিলিটিস থাকতে পারে, আমার ইনকাম থাকতে পারে, আমার এক্সপেন্ডিচার থাকতে পারে, আমার ক্লোজিং অ্যাসেট থাকতে পারে, আমার ক্লোজিং লায়াবিলিটিস থাকতে পারে, আর এই ওপেনিং ব্যালেন্স ক্যাপিটাল ফান্ড সেটাও থাকতে পারে। ঠিক আছে, তার মানে মূলত চারটা হ্যাঁ। জিনিস: আয়, ব্যয়, সম্পদ আর দায়। কিন্তু সম্পদ আর দায় আবার দুই ধরনের থাকতে পারে, ওপেনিং আর কি ক্লোজিং, তাই তো? হুম। তো মূলত আমার কথাগুলো বলা শেষ, এখন অঙ্কটা খুবই সহজভাবে বোঝার চেষ্টা করবেন। দেখেন প্রথমেই যে এন্ট্রিটা আমি পাবো, প্রথমে ব্যালেন্স লেখা আছে, বইয়ে কিন্তু শুধু ব্যালেন্স লেখা আছে 4,500 টাকা। তো রিসিভ পাশে ব্যালেন্স মানে হলো এটা ওপেনিং ক্যাশ, এটা ওপেনিং কি? তাহলে ওপেনিং ক্যাশ এটা অ্যাসেট তো নাকি? হ্যাঁ। কোন সময়ের অ্যাসেট? অ্যাসেট তো ওপেনিং আর ওপেনিং ক্লোজিং বছরের দুইটা থাকে, ওপেনিং আর ক্লোজিং দুইটা থাকে, তাহলে এটা কি ওপেনিং অ্যাসেট না? হ্যাঁ। তাহলে ওপেনিং অ্যাসেট যাওয়ার জন্য আমার তো নির্দিষ্ট জায়গা ছিল, এই যে ওপেনিং ক্যাপিটাল ফান্ড বের করার জন্য প্রথমে ওপেনিং অ্যাসেট লিখে লেস করব ওপেনিং লায়াবিলিটিস, এইখানে যাবে না ওপেনিং অ্যাসেটটা? হুম। তাহলে আমি এখানে লিখলাম প্রথমে ব্যালেন্স অথবা ওপেনিং ক্যাশ 4,500 টাকা, লিখেছি। জি ভাই। এরপরে বলছিল অ্যাডমিশন ফি। ওই অ্যাডমিশন ফিটা আমি এখনই না দেখাই, একটু পরে দেখাই, ঠিক আছে, লাস্টের দিকে দেখাই, হলুদ কালি করা থাক। সাবস্ক্রিপশন দেখেন, সাবস্ক্রিপশন 19,500 টাকা। সাবস্ক্রিপশন মানে চাঁদা, চাঁদা পাচ্ছি 19,500 টাকা, কিন্তু এইটা তো আমার ইনকাম, এটা কি? ইনকাম। ওই যে এটার জন্য একটা পার্ট বের অঙ্ক করছিলাম, ঠিক ওইভাবে করতে হবে। সাবস্ক্রিপশন 19,500 টাকা দেওয়া আছে, মানে এটাই সাবস্ক্রিপশন রিসিভ ডিউরিং দ্য ইয়ার, ঠিক আছে। আর হুম। নিচের সমন্বয় দেখেন বলছে, এই যে এইটুক বলছে, শুধু এইটুক, সাবস্ক্রিপশন রিয়ালাইজ ইন অ্যাডভান্স দিচ ইয়ার অ্যামাউন্টিং টাকা 600 টাকা। তার মানে এই বছরে অ্যাডভান্স পাচ্ছি 600 টাকা, মানে কারেন্ট ইয়ার অ্যাডভান্স। কোন ইয়ার অ্যাডভান্স? কারেন্ট ইয়ার অ্যাডভান্স। তাহলে যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ হবে। তাহলে সাবস্ক্রিপশন আমি ইনকাম পাশে লিখে এইটা আমি বিয়োগ করে দিব। এই দেখেন ইনকাম পাশে চলে যাই, ইনকাম পাশে প্রথমেই লিখবো সাবস্ক্রিপশন, লিখলাম। হ্যাঁ, লেস কি অ্যাডভান্স লিখবো না?
হ্যাঁ অ্যাডভান্স কত টাকা? 600 টাকা। তাহলে থাকে 18,900 টাকা। কত টাকা থাকে? 18,900। তাহলে বলেন এইখান থেকে সমন্বয়ের এন্ট্রি ছিল কোনটা? অ্যাডভান্স এই অ্যাডভান্স 600 টাকা। দুইবার যাবে। তাহলে কয়বার যাবে? 2বার যাবে। তাহলে আয় যেহেতু অগ্রিম, আয় অগ্রিম মানে এটা কি? দায়। আয় অগ্রিম মানে কি? দায়। তার মানে কি আমি অগ্রিম নিয়ে ফেলছি বাট এখনো কাজ করে দেইনি। আয় মানে কি আমি সেবা দিব তারপরে তো ইনকাম করব, তাই না? কিন্তু আমি আগেই হুম ইনকাম পেয়ে গেছি বাট সেবা এখনো দেওয়া হয়নি, তার মানে ওইটা আমার দায়। তাহলে 600 টাকা দায় পাশে বসবে, মানে লাইবিলিটিস পাশে বসবে। এই লাইবিলিটিস পাশে তাহলে প্রথমেই আমি লিখবো কোনটা? অ্যাডভান্স সাবস্ক্রিপশন 600 টাকা। লিখেছি? বলেন। হ্যাঁ তাহলে এক এক করে এন্ট্রি বুঝবেন। আমি কিন্তু আবার বলছি আমি এন্ট্রি শিখাচ্ছি, আমি কিন্তু নির্দিষ্ট এই অঙ্ক শিখাচ্ছি ওই অঙ্ক শিখাচ্ছি ডাজে এরকম না। আমি কিন্তু একটা অঙ্ক শিখাচ্ছি এরকম ভাবে যে একটা এন্ট্রি শেখো। এই যে ওপেনিং ক্যাশ আমি সব সময় পাবো, এটা কোথায় বসবে আমরা কি শিখতে পেরেছি? হ্যাঁ তাহলে এরপরে আমার যদি 10টা অঙ্ক আমার সামনে আসে অন্তত এই এন্ট্রিটা তো পারবো, আমি পারবো না? পারবো। তারপরে এই যে সাবস্ক্রিপশন শিখলাম পার্ট বি তে, ঠিক সাবস্ক্রিপশন এখানে যেটা আছে 19,500 টাকা আমরা সাবস্ক্রিপশন রিসিভ ডিউরিং দ্য ইয়ার, এরকম লিখতে পারতাম আমরা। এটা না লিখে শুধু লিখতে সাবস্ক্রিপশন এত টাকা, কোনো সমস্যা নেই। আবার তুমি যদি পুরো কথাটা লেখো তাও সমস্যা নেই। কিন্তু যেহেতু এটা একটা রেওয়া মিল দেওয়া আছে সেহেতু ওই নামটা লেখাই ভালো, তাই না? যা আছে এটাই। হুম এবার এর সঙ্গে সমন্বয়ের কাজটা করতে হবে। তাহলে কি থাকলে কি হতো সেটা তো পার্ট বিতেই আমরা শিখাই আসছি। তাহলে এই এনটি কিভাবে করতে হবে এইটা আমরা শিখাচ্ছি, মূলত এইটাই কাজ। এরকম মনে করো 10টা অঙ্ক করলাম, 10টা অঙ্ক থেকে 10টা এন্ট্রি নিয়ে আমার একটা অঙ্ক তৈরি করে দিল। আর ওইটা যদি আমরা করতে না পারি তাহলে মনে রাখবো যে এইটাই আমার ব্যর্থতা, আমি অঙ্ক শিখতে পারি না, কোনো এন্ট্রি শিখতে পারি না। ঠিক আছে? ভাই। তাহলে আমরা সাবস্ক্রিপশন মূলত শিখে ফেলছি। এরপর আছে হল হায়ার চার্জ। আমরা যে হল ভাড়া দিয়ে টাকাটা পেয়েছিলাম 2,500 টাকা, যেহেতু রিসিভ পাস মানে কি পেয়েছি, তাহলে এটা ইনকাম নাকি? ভাই বলেন ইনকাম। এখান থেকে এই পর্যন্ত ওর ভাই জন্য কোনো সমন্বয় আছে? হল হায়ার না চার্জ। নেই। তাহলে সমন্বয় না থাকলে সরাসরি ইনকাম পাশে বসে থাকবে 2,500 টাকা। তাহলে এই হচ্ছে ইনকাম। যদি সমন্বয় থাকতো তাহলে এই যে অ্যাডভান্স টান্স এরকম থাকতো, এরকম ভাবে কাজ করতাম, করতাম কি না? হ্যাঁ ভাই। তাহলে এখন কিছু নাই বিধায় সরাসরি ইনকাম পাশে বসাইছে 2,500 টাকা। তাহলে এরকম যদি হল আর চার্জ বাদে অন্য কিছু থাকে সরাসরি আছে, একটাই আছে কোনো সমন্বয় নাই, তাহলে সরাসরি ইনকাম পাশে বসাই দিব আমরা। ঠিক আছে না? ভাই। এরপরে বলছে কি ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট। দেখেন খুবই সিম্পল জিনিস। আপনি বিনিয়োগ করেছিলেন তার ইনভেস্টমেন্ট ইন্টারেস্ট পাচ্ছেন, তাহলে এটা তো আয় তো আপনার নাকি? হ্যাঁ এখন এই আয়ের সাথে আরো কিছু কানেক্টেড থাকতে পারে। তাহলে আমি সেই কানেকশনটা খুঁজে বের করব যে কোথাও ইন্টারেস্ট সম্বন্ধে, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট এরকম কিছু বলা আছে কিনা। দেখেন এখানে একটা ইনভেস্টমেন্ট ছিল ডান পাশে, ছিল না? হ্যাঁ ছিল। আবার নিচে একটা ইনভেস্টমেন্ট ছিল, বাট এই দুটোর এটা সঙ্গে তো কোনো পার্সেন্টেজ নাই, আছে? না। রাখবেন যদি এইখানে কোনো পার্সেন্টেজ থাকতো তাহলে আবার ওই টাকার উপরে আমি ওই পার্সেন্ট কাটলে ইন্টারেস্ট বেরোতো। কি বেরোতো? ইন্টারেস্ট বেরোতো। যেহেতু আমার এখানে কোনো পার্সেন্টেজ নাই তার মানে আমি কোনো ইন্টারেস্ট আর পাবো না, তার মানে আমার যে ইন্টারেস্টটা আমি পেয়েছি সেটাই আমার ইনকাম 600 টাকা। ঠিক আছে? ভাই। ইনকাম পাশে আমি সরাসরি বসাবো, যেহেতু আর একটাও নাই তাই সরাসরি ইনকাম পাশে বসাবো ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট 600 টাকা। ওকে? হ্যাঁ নেক্সট, নেক্সট কি যাচ্ছে? মিসসেলেনিয়াস হচ্ছে 350 টাকা, তো এর জন্য কোনো সমন্বয় নাই, তাহলে এটাও আমার ইনকাম পাশে বসে যাবে, এটাও ইনকাম পাশে বসে যাবে 350 টাকা। দেখেন অঙ্কের কিন্তু প্রায় অর্ধেক হয়ে গেছে, প্রায় কি অর্ধেক হয়ে গেছে। এই 4টা এন্ট্রি আমাদের হয়ে গেছে না? হ্যাঁ কালো কালি করে দিলাম যে 4টা আমরা করছি। এখন আমি চলে যাব কোন দিকে? ডান দিকে। আমার এখনো অ্যাডমিশন ফি বাকি আছে, এটা পরে বুঝাবো, বলতে পরে বুঝাবো। ডান দিকে পেমেন্ট পাশে কয়েকটা এন্ট্রি আছে। প্রথমটা স্যালারি 6,800 টাকা। বলেন স্যালারি কি ব্যয় না? হ্যাঁ। তাহলে ব্যয়টা এক্সপেন্ডিচার পাশে বসবে না, লেস এক্সপেন্ডিচার? হুম তাহলে বলেন স্যালারির জন্য কি কোনো সমন্বয় আছে না নাই? এই দেখেন ছিল। বারো অ্যান্ড হাজার এর টাকা পরে অ্যান্ড
এন্ড আউটস্ট্যান্ডিং লাইবিলিটিস 31/12/2017, মানে বছরের শেষে বকেয়া আছে। কি আছে? কি কি বকেয়া আছে? স্যালারি বকেয়া আছে 1200 টাকা, আর রেন্ট বকেয়া আছে 750 টাকা, তাই কি না? হ্যাঁ। তাহলে বকেয়া বলতে তার মানে কি, এটা ডিউ না? ডিউ মানেই তো হুম। আউটস্ট্যান্ডিং। তাহলে কারেন্ট ইয়ার ডিউ, এটা কোন ইয়ার ডিউ? কারেন্ট ইয়ার ডিউ। তার মানে এটা আমরা যোগ করব। কি করব? যোগ করব। তার মানে স্যালারিটা লিখবো, খেয়াল করেন, স্যালারিটা লিখবো ইনার কলামে 6,800 টাকা, চলে যায় এক্সপেন্ডিচার পাশে। প্রথমে লিখবো স্যালারি 6,800 টাকা, লিখেছি। হ্যাঁ। এর সঙ্গে আমি যোগ করব ডিউ বা আউটস্ট্যান্ডিং ওই টাকাটা 1200 টাকা। তাহলে মোট হলো 8,000 টাকা। মোট কত হলো? 18,000 টাকা। বলেন এখানে সমন্বয়ের এন্ট্রি কোনটা? 1200 টাকা। তাহলে যেহেতু বকেয়া, তাহলে খরচ বকেয়া মানে হচ্ছে দায়। খরচ বকেয়া কি? দায়। তাহলে এই 1200 টাকা আউটস্ট্যান্ডিং স্যালারি বলে দায় পাশে যাবে। কোন পাশে যাবে? দায় পাশে যাবে। কোন দায় পাশে যাবে? ওপেনিং না ক্লোজিং? ক্লোজিং এ যাবে। সবই ক্লোজিং এর কথাই বলতেছি। তার মানে এই দেখেন, এই যে দুটো, তাহলে কি 1200 টাকা বসাইছি আমি? হ্যাঁ। ঠিক সেম ভাবে আমার এখানে তাকান, পরবর্তী এন্ট্রি নাম হচ্ছে রেন্ট, 8,250 টাকা। কি নাম? 8,250। এটাও তো ব্যয় নাকি? হ্যাঁ। আর এই যে সমন্বয়, সে রেন্ট আবার বকেয়া ছিল 750 টাকা। তার মানে স্যালারি যেভাবে কাজ করেছি, রেন্টের কাজও কি সেইভাবে হবে না? হ্যাঁ। সেম টু সেম, শুধু টাকাটা এদিক ওদিক। তাহলে রেন্টের টাকার সঙ্গে আমি আউটস্ট্যান্ডিং যোগ করব 750 টাকা এক্সপেন্ডিচার পাশে। তাহলে এই হচ্ছে রেন্ট, আর তার নিচে আউটস্ট্যান্ডিং যোগ করব 750 টাকা, টোটাল হবে 9,000 টাকা। আর এখানে সমন্বয় ছিল কোনটা? এই আউটস্ট্যান্ডিং এর 750 টাকা না? হুম। তাহলে এটাই আমার দায় পাশে বসবে। রেন্ট আউটস্ট্যান্ডিং বা আউটস্ট্যান্ডিং রেন্ট যেটাই বলি না কেন, টাকা হচ্ছে 750। হ্যাঁ। ওকে। হ্যাঁ। আমি যদি বলি যে আপনাদের এই কটা এন্ট্রি শিখায় ছেড়ে দিলাম, তাহলে আমার কথা হচ্ছে, আপনি কি এই কটা এন্ট্রি শিখতে পারছেন? এটাই হচ্ছে আমার চাওয়া থাকবে, যে আমি যে কটা এন্ট্রি শিখাবো আপনি যেন সেই কটা এন্ট্রি শিখতে পারেন। ওকে। জি ভাই। এরপরে ইনভেস্টমেন্ট আছে। আচ্ছা, ইনভেস্টমেন্টটা নিয়েও আমি পরে কথা বলতেছি, এটাও হলুদ কালার করে রাখলাম। এরপরে আছে পোস্টেজ আর ইলেকট্রিক বিল, দুটো একসঙ্গে। দুটোই তো পেমেন্ট, মানে দুটোই ব্যয়। পোস্টেজ মানে যে ডাক মাসুল, আর ইলেকট্রিক বিল মানে বিদ্যুৎ খরচ জানি আমরা। এই দুটোর জন্য কি কোনো সমন্বয় ছিল আমি যখন পড়েছিলাম, বা এখনো দেখেন আছে কোনো সমন্বয়? না, নেই। তাহলে এই দুটো সরাসরি ব্যয় পাশে বসবে, 1250 আর 730 সরাসরি কোন দিকে বসবে? রাইতে বসবে। তাহলে ব্যয় পাশে চলে যায় আমরা, এই যে এক্সপেন্ডিচার, এখানে পর পর আমরা সেই দুটো এন্ট্রি লিখবো। কি কি লিখবো? পোস্টেজ আর ইলেকট্রিক বিল 1250 আর 730। ঠিক আছে। হুম। তারপরে কি আছে? তারপরে দেখেন বুকস আছে। কি আছে? বুকস আছে। তারপরে কি আছে? আউটস্ট্যান্ডিং এক্সপেন্স আছে। এক্সপেন্স। আমি কিন্তু রেখে দিলাম, তিনটে এন্ট্রি রেখে দিয়েছি ডান পাশে। সবই আসবো, এই এন্ট্রির পরেই আসবো। এই এখন আছে ব্যালেন্স। ব্যালেন্স মানে কি বলেছিলাম? ক্লোজিং ক্যাশ না? হ্যাঁ। ক্লোজিং ক্যাশ মানে অ্যাসেট দিকে বসবে। কোন দিকে বসবে? অ্যাসেট দিকে বসবে। তাহলে এই ব্যালেন্সের অ্যাসেট দিকে প্রথমেই আমি ওইটা লিখবো, এই যে ব্যালেন্স অথবা ক্লোজিং ক্যাশ 3720 টাকা, লিখেছি। হ্যাঁ। কোনো সমস্যা? না। তাহলে আমার মাত্র এখান থেকে চারটা এন্ট্রি বাকি আছে, এই চারটা এন্ট্রি নিয়ে কথা বলতে হবে। ওকে, শুরু করতেছি। হ্যাঁ। সমন্বয়ের 1 নাম্বার দিয়ে শুরু করলেই ওখান থেকে অলরেডি কয়েকটা এন্ট্রি চলে আসবে। তাহলে সমন্বয়ের 1 নাম্বার বলতে, জানুয়ারি 1 তারিখ 2017-তে দ্য লাইব্রেরির কিছু সম্পদ ছিল। কি ছিল? ফার্নিচার, বুক ভ্যালু আর ইনভেস্টমেন্ট। এই যে তিনটা সম্পদ ছিল। কয়টা সম্পদ ছিল? তিনটা। কোন সময়ের সম্পদ তিনটা? শুরুর সম্পদ। তাহলে এই যে ওপেনিং বছর। অ্যাসেট, ওপেনিং অ্যাসেটে পর পর আমি ওই তিনটা লিখবো। দেখেন লিখলাম ফার্নিচার, বুকস ভ্যালু আর ইনভেস্টমেন্ট, এই তিনটা টাকাও লিখলাম। বলেন কোনো সমস্যা কিনা? না।
উপরে দেখান, ফার্নিচার 5,500, বুক 4,500, ইনভেস্টমেন্ট 20,000। সমন্বয়ের দেখেন এটা বছরের শুরু বলছে, তাই শুরুর টাকাটাই বসালাম, মানে সমন্বয়ের টাকাটাই বসালাম। এই সমন্বয়ের টাকা কয়বার যাবে? 2বার যাবে। তার মানে এই তিনটা এন্ট্রি আরো একবার করে যাবে, তাই না? হুম। তাহলে ফার্নিচার দিয়ে শুরু করি, বলেন। ফার্নিচার 5,500, এইটা আর একবার যাবে। কোথায় যাবে? ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটে যাবে। এখন ব্যালেন্সে দেওয়ার আগে দেখতে হবে এর জন্য কোনো সমন্বয় ছিল কিনা। দেখেন এর জন্য সমন্বয় ছিল, কি বলছিল, যে ফার্নিচারের উপর অবচয় কাটতে হবে 6%। কত পার্সেন্ট? 6% রাখতে হবে। আমার পেমেন্ট পাশে কি কোনো ফার্নিচার ছিল? না, ছিল না। তাহলে শুধু ওপেনিং এর ফার্নিচার ছিল, আর বলছে ওর উপর অবচয় কাটো 6%, এতটুকুই তো নাকি? হ্যাঁ। তাহলে ফার্নিচার আমি ওপেনিং এ একবার বসাইছি, আমি এখন ক্লোজিং এও বসাবো। কোথায় বসাবো? ক্লোজিং এ বসাবো। তাহলে ক্লোজিং অ্যাসেট দিকে এই যে আমি প্রথমেই বসালাম ফার্নিচার, কি বসালাম? ফার্নিচার। 5,500 ইনার কলামে। কেন? কারণ এর জন্য অবচয় ছিল, কি ছিল? অবচয়। 6% অবচয়। বলেন অবচয় কোথায় কোথায় যাবে? অবচয় তো সমন্বয়ের এন্ট্রি, তাহলে এটা কোথায় কোথায় যাবে? একবার হচ্ছে ব্যালেন্স শিটে আসবে আর একবার এক্সপেন্ডিচারে যাবে। মানে একবার হচ্ছে ব্যালেন্স শিটে এখান থেকে মাইনাস হবে, কি হবে এখান থেকে? মাইনাস হবে। তো দেখেন লেস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কয় টাকা হয়েছে? 333 টাকা। কারণ এই 5,500 টাকার উপরে 6% কাটলে কত হয়? 330। তাহলে এটা মাইনাস করলে 5,170 কত হয়? 5,170। আর ওই যে পার্সেন্ট কাটাটা আমি দেখাবো হচ্ছে ব্যয় পাশে। কোন পাশে দেখাবো? ব্যয় পাশে। এই দেখেন ইন্টারেস্ট, সরি, ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার 5,500 গুণ 6% ইকুয়াল টু 330 টাকা। বুঝলেন কিছু নাকি না? হ্যাঁ ভাই, বুঝছি। তাহলে একবার ব্যয় পাশে আর একবার এই সম্পদ থেকে মাইনাস, একদম ক্লিয়ার। তাহলে ফার্নিচার নিয়ে কাজ শেষ। সমন্বয়ে আরো দুটো সম্পদ ছিল, একটা হচ্ছে বুকস ভ্যালু। এইটা খেয়াল করেন, এই যে বুকস ভ্যালু, তার মানে কি এটাও কি সম্পদ না? হ্যাঁ, একবার ওপেনিং এ বসাইছেন 4,500, বসাইছি। এর জন্য আরো একটা সমন্বয় ছিল, অবচয় কাটতে হবে কত পার্সেন্ট? 10%। তাহলে অবচয়টা কাটি, ব্যয় পাশে তো বসবে, বসবে না? হুম। তাহলে এই দেখেন ডেপ্রিসিয়েশন অন বুকস টাকা হচ্ছে 4,500 গুণ 10% দিলে হবে 450। কত টাকা হবে? 450। আমি এবার অ্যাসেট দিকে চলে যাব। অ্যাসেট দিকে কি করব তাহলে? এই যে বুকসের টাকা ছিল, ওপেনিং এর যে বুকসের টাকা, প্রথমে লিখলাম ওপেনিং এর বুকসের টাকা, এবার ওর থেকে লেস করবে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 450 টাকা। তাহলে মাইনাস করলে 4,050। একটু কি বুঝছেন নাকি না? হ্যাঁ, বুঝছি। কিন্তু এখানেই কোশ্চেন থাকে যে আমি ফার্নিচার থেকে ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা টাকার কলমে বসাইছিলাম, কিন্তু এখন কেন টাকার কলমে বসাচ্ছি না? থাকে না কোশ্চেন? হুম। এটার উত্তর হচ্ছে আমি এই পর্যায়ে গিয়ে আমি নতুন করে আরো কিছু বই কিনেছিলাম। কি কিনেছিলাম? বই কিনেছিলাম। এই পর্যায়ে গিয়ে, তাহলে সেই বইয়ের মূল্য কত? এই পেমেন্ট পাশে তাকান, এই যে বুকস, এই যে বুকস টাকা ছিল কত? 6,000। 6,000 টাকা। এই যে বুকসের টাকা, এই টাকাটা আমরা বই কিনেছিলাম 6,000 টাকা দিয়ে। তার মানে নতুন করে এই বছরের কোন তারিখে কিনেছি? ডিসেম্বরের 31 তারিখে কিনেছি। কখন কিনেছি? ডিসেম্বরের 31 তারিখ। বছরের শেষ তারিখে কিনেছি। তাহলে এই 6,000 টাকা আমার এই যে টাকাটা তার সঙ্গে যোগ করতে হবে অ্যাসেট দিকে, এই টাকাটার সঙ্গে। তাহলে অ্যাড নিউ পারচেস, কি লিখবো? নিউ পার্সেস। হবে 10,050 টাকা। কোশ্চেন করেন দ্রুত, কি কোশ্চেন করবেন বলেন? ভাই, এখানে হচ্ছে আমি যে নতুন যে বুক কিনছি সেখান থেকে নিউ পার্সেস যোগ করে তারপরে কেন ডিপ্রিসিয়েশন করলাম না? ভালো কোশ্চেন, আমি এটাই শুনতে চাচ্ছিলাম। কেউ কি বলতে পারবেন ও যে প্রশ্নটা করছেন? হ্যাঁ ভাই, ওটা তো ইউজ করি নাই নতুন পারচেজটা। এক্স্যাক্টলি। আমি নতুন যে পারচেসটা করেছি সেটা তো আজকেই কিনেছি, আমি কি ব্যবহার করে পারছি এখনো? না, করিনি। তাহলে এর উপরে কি অবচয় হবে না হবে না সেটা বলেন। হবে না। তাহলে অবচয়টা যার জন্য হবে সেখান থেকে আগে মাইনাস করব, তারপরে আমি এটা যোগ করব।
কথা কি ক্লিয়ার? হ্যাঁ কিন্তু এইটা যদি আমি ব্যবহার করতাম তাহলে এর উপরেও তো অবচয় কাটতাম। তখন কি করতাম যে আগের ওই ডেপ্রিসিয়েশনের সঙ্গে নতুন আগের ওই বুকসের সঙ্গে নতুন বইয়ের মূল্য যোগ করে তারপরে অবচয় বাদ দিতাম, তাই না? কিন্তু হয়েছে কি আমরা এখনো ব্যবহার করে পারি নাই, মানে এর উপরে অবচয় হবে না। তাহলে আলটিমেট কথা কি থাকলো, আমরা যতটুক ব্যবহার করব তার থেকে আগে অবচয় মাইনাস দিব, তারপরে নতুন করে এটা যোগ করব, ঠিক আছে? হ্যাঁ এটা যদি বোঝেন তাহলে খেয়াল করেন এর পরবর্তী আরো একটা এন্ট্রি বাকি ছিল, সেটা কি ইনভেস্টমেন্ট। সেটা কি ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট? আমরা বছরের শুরুতে ছিল 20,000, আমি ওপেনিং এ বসাইছি, আরেকবার বসবে না? হ্যাঁ বুঝবে। অ্যাসেট দিকে বসবে। তাহলে অ্যাসেট দিকে আমি এইখানে লিখলাম ইনভেস্টমেন্ট, এই যে 20,000 টাকা। কত টাকা? 20,000। 20,000 টাকা। এইটা আমার এখানে ইনার কলামে কেন বসালাম, কারণ হচ্ছে এই পেমেন্ট পাশে আমার আরো একটা ইনভেস্টমেন্ট ছিল, ছিল না ইনভেস্টমেন্ট? ছিল 3,500। রাইট। এই যে ইনভেস্টমেন্ট ছিল 3,500 টাকা, এটা নতুন করে বিনিয়োগ করছি। কবে বিনিয়োগ করছি? ডিসেম্বর 31 নতুন করে আজকেই বিনিয়োগ করছি। তাহলে আগের বিনিয়োগের সঙ্গে নতুন বিনিয়োগ কি যোগ করতে হবে না? হ্যাঁ ওই বুকসের মতো। তাহলে অ্যাড কি লিখবো? নিউ ইনভেস্টমেন্ট। অ্যাড কি নিউ, বা শুধু নিউ ইনভেস্টমেন্ট লিখলেও হবে, ঠিক আছে? এইটা হ্যাঁ যোগ করব, মোট 23,500 টাকা হবে। কত টাকা হবে? 23,500। ব্যাস। এবার খেয়াল করেন, আমার সমন্বয়ের 1 নাম্বার যখন পড়েছিলাম তার কাজ পরিপূর্ণভাবে শেষ হয়ে গেছে। এখনো পর্যন্ত বাকি আছে কোনটা? অ্যাডমিশন ফি আর আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, তাই না? দুটো বাকি আছে না উপরে? বাকি ছিল। যারা নিচে যাই হয়ে যাবে। দেখেন আমি এ এবং বি দুটো সমন্বয় কমপ্লিট হয়ে গেছে না? হ্যাঁ ইভেন ডি নাম্বারও কমপ্লিট হয়ে গেছে। তাহলে বাকি আছে মাঝখানে সি নাম্বার। কত নাম্বার? 3 নাম্বার। সি নাম্বারটা একটু পরে বুঝাচ্ছি। এই সি নাম্বার মানে তো অ্যাডমিশন ফি, মানে এই অ্যাডমিশন ফি বুঝালে সি নাম্বার এমনি হয়ে যাবে, তাই তো? তাহলে ওটা পরে হ্যাঁ বুঝাচ্ছি, ভাই। আগে আসেন এই আউটস্ট্যান্ডিং এক্সপেন্স নিয়ে। আচ্ছা, পেমেন্ট পাশে এখানে স্যালারি আছে, রেন্ট আছে, মানে কি আমি স্যালারি পেইড করছি না? হ্যাঁ রেন্টের পাশেও তো পেমেন্ট লেখা নাই, নাকি আছে বলেন? মানে মেইন কথা হচ্ছে উপরে পেমেন্ট আছে, মানে প্রত্যেকের সঙ্গে পেমেন্ট লেখা আছে, আছে না? হ্যাঁ তার মানে স্যালারি পেইড করছি, রেন্ট পেইড করছি, পোস্টেজ পেইড করছি, ইলেকট্রিক বিল পেইড করছি, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সও পেইড করছি, করছি না? মানে হুম বকেয়া খরচ পরিশোধ করছি 700 টাকা। আচ্ছা, বকেয়া খরচ পরিশোধ করছি 2017 সালে, মানেটা কি? আমি তো বুঝতেছি না, নাকি? বকেয়া খরচ 17 ডিসেম্বরে পরিশোধ করতেছি, মানে কি? এটা কি 17-র খরচের টাকা? না না, এটা হচ্ছে 16 খরচের টাকা। এক্স্যাক্টলি, 16 সালে বকেয়া ছিল, আমি সেইটা এখন পরিশোধ করতেছি। কারণ কি, আমার যদি 17-র টাকা 17তেই পরিশোধ করে দিই, তাহলে তাকে তো আর আউটস্ট্যান্ডিং বলা চলে না, চলে? না, তার মানে এটা 16 সালে বকেয়া ছিল। কোন সালে বকেয়া ছিল? 16 সালের বকেয়া ছিল। তার মানে লাস্ট ইয়ার ডিউ। কোন ইয়ার ডিউ এটা? লাস্ট ইয়ার ডিউ। তাহলে ব্যয় বকেয়া মানে দায়, ব্যয় বকেয়া মানে কি দায় না? হ্যাঁ তার মানে লাস্ট ইয়ারের ক্লোজিং এ এই দায়টা ছিল, তার মানে এটা ওপেনিং দায়। এটা কোন সময়ের দায়? ওপেনিং দেয়। রাইট। তাহলে এই ওপেনিং লাইবিলিটি লিখবে এইটা, যে আউটস্ট্যান্ডিং এক্সপেন্স 700 টাকা। কত টাকা? 700 তাহলে মাইনাস টাকা। করব, এই যেহেতু দেখেন আর কোনো এন্ট্রি, এই একটা মাত্র এন্ট্রি বাকি আছে, এই যে অ্যাডমিশন ফিটাই বাকি আছে, এটা নিয়ে পরে কথা বলতেছি। তাহলে কি করব, আমার অ্যাসেট পাশের যোগফল করলে হয়েছে 34,500। কত হয়েছে? 34,500। সেখান থেকে দায় পাশের একটা টাকা ছিল, সেটা মাইনাস করলে 33,800। এটার নাম ওপেনিং ক্যাপিটাল ফান্ড। এটার নাম কি? ওপেনিং ক্যাপিটাল ফান্ড। এই ওপেনিং ক্যাপিটাল ফান্ডটা চলে যায় কোন জায়গায়? লায়াবিলিটিস পাশে। কোন পাশে? ক্যাপিটাল। এই যে লায়াবিলিটিস এন্ড ক্যাপিটাল ফান্ড, এই জায়গাটায় যায়, তাই না? হ্যাঁ দেখলাম, দেখেন ওপেনিং ক্যাপিটাল ফান্ড 33,800 লিখেছি। হ্যাঁ এইবার আসেন, কি কথা কথা হচ্ছে এইখানটায় আমার একটা এন্ট্রি বাকি ছিল অ্যাডমিশন ফি। মোট কয় টাকা পাইছিলাম অ্যাডমিশন ফি বাবদ?
19,500। 3,500। ও সরি, 3,500। বলছে এর 60% মূলধন জাতীয় আর 40% কি, একটু আগে বলছিলাম মুনাফা জাতীয় কি। মুনাফা জাতীয়। তাহলে এই 60% মূলধন জাতীয় মানে ক্যাপিটালের সঙ্গেই যোগ করবো 60%। ঠিক আছে, তাহলে এই যে হুম ক্যাপিটাল, এই ওপেনিং ক্যাপিটাল এর সঙ্গে যোগ করবো 60%। তাহলে অ্যাডমিশন ফি 3,500 গুণ 60% মানে 2,100 টাকা। তার মানে এইখানে হয়েছে কত, 35,900 টাকা। ঠিক আছে, হুম আর যে 40% সেটা হচ্ছে স্বল্প মেয়াদি মানে মুনাফা জাতীয়, মানে ওইটা আমার ইনকাম, ওইটা কি। ইনকাম। তাহলে অ্যাডমিশন ফি ওই যে 35,000 উপর 40% কাটলে 1,400 টাকা হয়। কত টাকা হয়? 1,400। তাহলে আমার অ্যাডমিশন ফি ক্লোজ হয়ে গেল। কোনো সমস্যা? না। এটা বাকি ছিল, হয়ে গেছে না? হুম বলেন আর কি বাকি আছে? আর কোনো আর এন্ট্রি তো বাকি কিছু আছে কি? বাকি নেই। আর কিছু বাকি নাই। তাহলে এবার যোগ না। বিয়োগ করতে হবে। কি যোগ বিয়োগ? আমি তো এখানে ক্যাপিটাল, এটার কাজ হয়ে গেছে। এবার যাব হুম আমি এইটা, দেখেন এখানে পারলে আপনার স্ক্রিনশট দিবেন এখনই, ছোট করে দিচ্ছি, দেখেন। ভাই প্রথম থেকে দেন, তাহলে দিব দিব, স্ক্রিনশটের থেকে আচ্ছা দেন দেন, ক্যালকুলেশন হয়ে যাবে। দেন দ্রুত দেন। হ্যাঁ ভাই দিছি। এটাও দেন। হুম এবার খেয়াল করেন এই ইনকাম পাস, ইনকাম পাসের এই এন্ট্রিগুলো যোগ করলে 23,750 টাকা। কত টাকা হয়? 23,750। আর এক্সপেন্ডিচার যেগুলো ছিল সেইগুলো এই যোগ করলে হয় 19,760। কত টাকা হয়? 19,760। এইবার ইনকাম থেকে এক্সপেন্ডিচারটা মাইনাস করলে হচ্ছে 3,990। এটার নাম আমি শিখাইছিলাম, এখানে কিন্তু প্রফিট বা লস কথা লেখা যাবে না। কি লিখতে হবে বলছিলাম? এখানে এক্সেস অফ রাইট, ইনকাম এখানে আই ওভার। বড়, তাহলে লিখবো এক্সেস অফ ইনকাম। কিসের থেকে বড়? ওভার এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচারের থেকে আয়টা আমার কি বড়। বড়। তাহলে এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার। ঠিক আছে, হুম এখন এইটা অন কাইন্ড অফ প্রফিট। তাহলে প্রফিট যদি হয় তাহলে এটা তো আমরা ক্যাপিটালের সঙ্গে যোগ করব, তাই না? এই হচ্ছে হুম ব্যালেন্স শিট। এই ব্যালেন্স শিটে দেখেন এই অ্যাডমিশন ফি এর পরে এখানে আমরা যোগ করব কি, অ্যাড এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার। ওটা যোগ করলে এইখানে হচ্ছে 39,890 টাকা। এইবার যখন দুই পার্ট যোগ করব, অ্যাসেট পাশের যোগফল 42,440 আর দায় পাশের যোগফল 42,440। আমার অঙ্ক মিলে গেছে, মানে শেষ। স্ক্রিনশট দেওয়া কমপ্লিট করেন। কমপ্লিট। আপনারা কি বুঝছেন অঙ্ক? হ্যাঁ ভাই বুঝছি। দেখেন আমি কিন্তু এক একটা এন্টি এন্টি শিখাইছি। এখন এইখান থেকে পরবর্তী অঙ্কে দেখবেন প্রায় 60 থেকে 80% এন্টি মিল থাকবে। তাহলে আমার তো সেইগুলো পারা উচিত, তাই কি না? হ্যাঁ। দেখা যাক আমরা পারি কিনা। আমি কোনো বাসার কাজ দিচ্ছি না আজকে, আমি আপনাদের কাজ দিচ্ছি কি, আমার এই যে অঙ্কটা করলাম এই অঙ্কটা আরেকবার ভালো করে আপনারা দেখবেন আগে ভিডিওটা, তারপরে দরকার হয় খাতায় উঠাবেন। আর যারা বুঝে গেছেন ক্লিয়ারলি তারা ডিরেক্টলি খাতায় উঠাবেন, এবং এই কথাবার্তাগুলো ভালো করে একটু মাথায় ঢুকাবেন। এটা হচ্ছে কাজ, আর কোনো কাজ নাই। কারণ এর পরবর্তীতে আরো একটু জটিল জিনিস টুকটাক আসবে, সেটা একটু বুঝতে পারলেই এনাফ। আর এইখান থেকে 14 মার্কের অঙ্ক থাকবে, এটা মাথায় রেখে, হ্যাঁ। হুম ভাই। ওকে, এই হলো অঙ্ক। আচ্ছা বলো তুমি কি বল। আচ্ছা আমি রেকর্ডিংটা বন্ধ করে দিই, এবার তুমি বলো। ভাই একটা কোশ্চেন দিচ্ছি, তো দেখেন।